গণঅভ্যুত্থানপন্থী সরকারের হাতেই কিন্তু শ্রমিক সাভারে গুলি খেয়ে মারা গেছে। আনফর্চুনেট না? শ্রমিকরা কি মানে যদি আমি বলি অভ্যুত্থান এক ধরনের যুদ্ধ পরিস্থিতি, তাতে কি জীবন দেয় নাই? তাহলে সেই শ্রমিকদের গুলি করতে দ্বিধা করেনি। ফলে এটাই তো রাষ্ট্র, এটাই তো তার ক্লাস। বামপন্থীরা কেন গণতান্ত্রিক মঞ্চে যাবে? কেন যাবে? হোয়াই? ফলে বামপন্থীরা খুবই ক্যাটেগরিক্যালি ঠিক করে রেখেছিল, বামপন্থীদের একটা ফ্রন্ট, আর এই পাশে হচ্ছে যারা আরও ফাইটটা কঠিনভাবে করতে চান, সেটা ছোট হলেও মাওবাদীদের একটা অংশ। এভাবে বলেনও না, বাকি ভাইদের এগুলি স্বীকার করা উচিত, ফিরোজ ভাইদেরও স্বীকার করা উচিত। তারা একদম ফ্যাসিবাদ নাম দিয়েই আসলে একটা জোট করছে যে আমরা শেখ হাসিনার রিজিমকে ফ্যাসিবাদ মনে করি। ভুল ঠিকের প্রশ্ন কিন্তু আলাদা। রাজনীতিতে ভুল আর ঠিক আমার কাছে এখন মানে একটা লড়াই জিতা না হারার মধ্যে অনেক ভুল ঠিকের বিষয় আছে, ডেফিনেটলি তো আরও অনেক কিছু আছে, কিন্তু সেই পুরো জিনিস কিন্তু নাই। বাকি ভাই সিপিবি নিয়ে ফ্রাস্ট্রেটেড খুব স্বাভাবিকভাবে, উনি সেটা বললেন। আর যেহেতু গণতান্ত্রিক মঞ্চর প্রধান দল বিএনপি এবং তারাই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেছে, স্বাভাবিকভাবে সে ওইটার একটা যে তাহলে সাকিব ভাই ঠিক করছে। সাকিব ভাই তো মন্ত্রী হয়েছে, প্রতিমন্ত্রীও হয়েছে, তাই না? সাকিব ভাই তো ঠিক করছে, কারণ সাকিব ভাইদের অংশটাই তো এন্ড অফ দ্য ডেতে যে এখন রাষ্ট্র ক্ষমতায়, তারা তো এখন রাষ্ট্রের অংশ, রুলিং ক্লাসের অংশ, তারা তো আর এখন পার পাবে না। আমরা তো এখন আসলে সাকিব ভাইয়ের অতীতে আমাদের কমরেড ছিল, একসাথে ফাইট করছি বা করছি, সেই জায়গাতে এখন আর বিবেচনা করবো না। আমরা তো তাকে এখন রাষ্ট্র হিসেবে দেখবো, সরকার হিসেবে দেখবো, ফিরোজ ভাইকেও দেখবো, কারণ ফিরোজ ভাই তো অন্তর্বর্তীকালীন সরকার না, ফিরোজ ভাই তো গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা। ফলে এটা তো দলের সিদ্ধান্ত যে সাকিব ভাই হচ্ছে হবে, মন্ত্রী হবেন, এমপি হবেন। সাকিব ভাইয়ের ওয়াইফ লিমাপাও তো দাঁড়াইছিলেন, তিনি হইলেও তো সংসদে যাইতেন আর কি, তাই না? ফলে এইটা আসলে আমি এখন দেখতেছি শাসক শ্রেণীর বয়ান হিসেবে, মানে আমি ক্রিটিক্যালি সত্যি, মানে এটা কোনো রকমের রাগ অভিমান ক্ষোভ থেকে বলছি না, একদম শাসক শ্রেণীর অংশ হিসেবে দেখতেছি যে উনারা গণঅভ্যুত্থানটা কীভাবে দেখতেছেন। ওনাদের প্রথম ট্যাগিং যেটা, যে প্রগতিশীলতা কি ছিল না? কোনো একটা গণঅভ্যুত্থানে দেখেন একদম প্রান্তে থাকা মানুষ, তার এই সংস্কার হয়ে একটা বিসিএসে চাকরি হলো না হলো, ফুটপাথের একজন বুট বিক্রি করে, তার কি লাভ? সে কেন জীবন দিছে? কিংবা রিক্সাওয়ালা, ও জীবন দিছে কেন? ও বিসিএস পরীক্ষা দিবে? ও দিছে কেন? 16 বছরের একটা চলমান লড়াই সংগ্রাম ছিল। ওটা বলেন না, ওনার পুরো লেখার মধ্যে আমি দেখিনি, খুবই আনফর্চুনেট। সেই 16 বছরের লড়াই সংগ্রামের পরে কিন্তু আসলে জুলাইটা দাঁড়াইছে, জুলাইটা ট্রিগার করছে। কিন্তু উনি পডকাস্টে বলতেছেন যে আমি আসলে বুঝতেছি না কেন বামপন্থীরা কোটা সংস্কার আন্দোলনে যাচ্ছেন না। আমি একমত না ওনার সাথে, বামপন্থীরা কোটা সংস্কার আন্দোলনে গেছে, নাম হিসেবে আলাদা করে কিভাবে যাবে? কারণ ওই ব্যানারটাই তো কোটা সংস্কার আন্দোলন, দাবিটাও এরকম। কিন্তু ওনার নিজের ব্যাখ্যা হচ্ছে এরকম যে উনি যে ব্যাখ্যা দিছে যে এটা না, এই কারণে আমার সাথে এখানে ডিফার আছে, বিষয়টার ওই জায়গা ছিল না। আর দ্বিতীয় হচ্ছে যে এই শুধু কোটা সংস্কার আন্দোলনটাই কি হাসিনাকে ফেলে দিল, পুরো এন্টায়ার রেজিমকে ফেলে দিল? একটা ঘর কোনো একটা ঝাঁকুনিতে কি পড়ে? তার তো একটা দীর্ঘ নিচ থেকে ক্ষয়ে যাওয়ার ব্যাপার থাকে। আওয়ামী লীগ 2014-তে বাজে নির্বাচন করছে, পড়ে নেই। 18-তে বাজে নির্বাচন করছে, পড়ে নেই। অনেক সিরিজ আন্দোলন হয়েছে, পড়ে নেই। ফলে এই যে 16 বছরের ক্ষোভ, যে ক্ষোভটা রাস্তার একজন বুট বিক্রি করে, একজন পানি বিক্রি করে, যে তার কোনোভাবেই আসলে এই বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ নাই, অথবা তার সংসারে যে দেখেন কেউ বিসিএস পরীক্ষার্থীও নাই, সেই রিক্সাওয়ালা জীবন দিচ্ছে। এই কারণে 16 বছরের এই নির্যাতন, নিপীড়ন তাকে এই জীবন দিতে উদ্বুদ্ধ করছে। ফলে যে লোক রাস্তায় নেমে বুক পেতেছি গুলি কর বলে, সেই লোকরে উনি অপ্রগতিশীল কেমনে বলে আমি জানি না। মানে এটা হয় নাকি? মানে এটা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা, হুমায়ুন লাইনটা খুব সত্যি, মানুষ আসলে গরিব মানুষ তখনই সুন্দর যখন আসলে সে প্রতিরোধ করে। প্রতিরোধের ভেতর দিয়ে একটা মানুষ সুন্দর হয়ে উঠতেছে, প্রতিরোধের ভেতর দিয়ে একটা মানুষ তার অতীতের সমস্ত শৃঙ্খল, দাসত্ব, চিন্তা সবকিছু ফেলে দিয়ে বলতেছে এতগুলো গাছ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাতা ছেঁড়া যাবে না, তাই না? এটাকে আমরা যাই লিখে দিয়ে আসছি? ওই মুভমেন্টের লোকই তো লিখছে, সেই মুভমেন্টের লোকরা আমি অপ্রগতিশীল কেমনে বলবো? ফলে একে বর্গ হিসেবে টোটাল আন্দোলনটাকে অপ্রগতিশীল বলা, এটা আবার একই অর্থে আওয়ামী লীগের লাইন। মানে যদি ক্রিটিক্যালি বলি আওয়ামী লীগের লাইন, কেন আওয়ামী লীগের লাইন? আওয়ামী লীগ তো বলেই দিচ্ছে এটা অপ্রগতিশীল, এটা প্রতিক্রিয়াশীল, এটা মৌলবাদী, এটা জম্বি, এটা জঙ্গি। আমি তো একই বয়ান তৈরি করতেছি, বুঝে করি না বুঝে করি, আমার বয়ানটা তো ওইদিকে চলে যাচ্ছে। ফলে আমি যখন কোনো কথা বলবো, প্রিসাইসলি আমি একে বোঝার চেষ্টা করব জনগণের উইল কি, অভিপ্রায় কি, জনগণের ভেতরে চাওয়াটা কি।
সেই চাওয়ার জায়গা থেকে আমার যদি কোনো আগানোর জায়গা থাকে, আমি যদি আরেকটু আগানোর মানুষ হই, তাহলে সেখানে আমি আগানোর কর্মসূচি, আগানোর কথা বলব। আর জনগণ যদি আমার চেয়ে আরও আগানো থাকে, তাহলে আমি তার সাথে কাঁধে কাঁধ লাগাই লড়াই করব। কিন্তু আমি দেখতেছি জনগণ যেসব লড়াই করে দিয়ে গেলেন 5ই আগস্টে, এবং খুবই আনফরচুনেট এই কারণে 5ই আগস্টের পর যে সরকার তৈরি হয়েছে, সেই সরকার কি এর পরে নিশ্চয়ই এটা নিয়ে আলোচনা হবে, সেরকম একটা প্রতিক্রিয়াশীল সরকার, একদম আমি কোট অ্যান্ড কোট বলি, সেরকম একটা প্রতিক্রিয়াশীল সরকার হলো কেন? এই অর্থে আমি সমস্ত ছাত্র নেতাদের বলতেছি না, যিনি টপে বসলেন, যার নেতৃত্বে হলো, সেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি আমার নতুন করে চিনতে হবে? ফিরোজ ভাই যে রাজনীতি করে আসছেন অতীতে, ছাত্র ফেডারেশন করছেন ওমর ভাইদের সাথে, ওমর ভাইয়ের প্রচুর লেখা আছে ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে, ক্রিটিক্যাল অবজারভেশন আছে। তাহলে নিশ্চয়ই ফিরোজ ভাই ক্রিটিক্যাল অবজারভেশন ইচ অ্যান্ড এভরিথিং জানেন এবং পড়ছেনও। তাহলে সেরকম একটা সরকারের যখন সংবিধান সংস্কার কমিটি হলো, খুব গুরুত্বপূর্ণ কমিটি, সেই কমিটির কিন্তু ফিরোজ ভাই অংশ। ফলে ফিরোজ ভাইকে দায়িত্ব নিতে হবে। অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্টে আমি শুধু নাহিদ, আসিফ কিংবা রেজওয়ানা কিংবা অন্য উপদেষ্টাদের সমালোচনা করবো, ইউনূস তো প্রধানভাবেই সমালোচনা করবো যে এরকম একটা লোক এখানে বসলো কেন। কিন্তু আর অন্যদের বলবো যে আপনারা থাকতে, আসিফ নজরুলকে বলবো আপনারা থাকতে কেন তো ইউনূস সাহেবের বসালেন। একই সাথে বলবো ফিরোজ ভাইকে যে উনি থাকতে ওরকম একটা কমিটিতে আপনি কেন গেলেন? গেলেন এই কারণে, এটা একটা সিলসিলা আছে, সেই সিলসিলাই হচ্ছে এরকম যে নির্বাচনের পরবর্তীতে দিয়ে সাকিব ভাইরা রাষ্ট্র ক্ষমতায় গেলেন এবং ওই অংশেও থাকলেন। তাহলে দুই অংশে থেকে এসে আমি এখন বলতেছি, জনগণরে বলতেছি এটা অপ্রগতিশীল, প্রগতিশীল না, আর বামপন্থীদের বলতেছি যে বামপন্থীরা ছিলই না ওখানে।